জাহানারা লেখিকা জান্নাত মুন পর্ব ২৫। সতর্কবার্তা। এই গল্পে অশ্রাব্য ভাষা, অশ্লীলতা এবং সহিংসতার উপাদান রয়েছে। ১৮ বছরের কম বয়সী বা সংবেদনশীল পাঠকদের জন্য উপযুক্ত নয়। পাঠক নিজ দায়িত্বে পড়বেন। লোকটার শরীর থেকে অতি পরিচিত ক্লোনের গন্ধ বারবার নাকে এসে বাড়ি খাচ্ছে। আমি বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেললাম। রাগে কটমট করে মুখ খোলার আগেই ইরফানের মাদকীয় কণ্ঠধ্বনি কানে আসে। বুলবুলি। আমি তপ্তশ্বাস ছেড়ে খানিকটা সময় চুপ করে রইলাম, কি বলে তা শোনার জন্য। এতদিন পর আমাকে কাছে পেয়ে উন্মাদ হয়ে গেছে ইরফান। আমার দেহের স্পর্শকাতর জায়গাগুলোতে তার হাতের বিচরণ চালাতে মগ্ন সে। কাঁধ থেকে চুলগুলোকে সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিয়েছে। তারপর সেখানে শব্দ করে অসংখ্য চুম্বন এঁকে ভরিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে কাঁধের সেই অংশ লালায় ভিজে উঠেছে। আমি দাঁতে দাঁত পিষে কটমট আওয়াজ করে বললাম, এখনো এক পা কবরে ঝুলে আছে, তবু আপনার কুরকুরানি কমে না? এতদিন পর আমার কণ্ঠ শুনে সাথে সাথে আমাকে আরেকটু তার সাথে মিশিয়ে নিল লোকটা। তারপর কোনো বাকবিনতাহীন আমার ভেজা স্যাঁতসেঁতে কাঁধে জোরে দাঁত বসিয়ে দিল। ব্যথায় কুঁকড়ে চেঁচিয়ে উঠলাম, উফ শালা নদীর পুত, তুই মরলি না কেন? আমার চেঁচানোতে বেশ মজা পেল ইরফান, তাই ঠোঁট কামড়ে একটু হেসে দিয়ে কানের কাছে নাক ঘষে জোরে জোরে আমার শরীরের ঘ্রাণ নিল। আমি অনুভব করতে পারছি তার চাপা হাসি। আমার রাগ বেড়েই চলেছে, আর ইরফানও সেটাই চাইছে আমি রেগে তার সাথে চেঁচামেচি করি। আমাকে খেপিয়ে কি মজা পায় আমিও বুঝে উঠতে পারি না। ইরফান আমার কানের লতিতে শব্দ করে একটা চুমু খেলো। একটু থেমে আবারও আচমকা সেখানে দাঁত বসিয়ে দিল। এবার আর নিজেকে শান্ত রাখতে পারলাম না, চেঁচিয়ে উঠে পিছনে হাত বাড়িয়ে ওর পশ্চাতে খামচে ধরলাম। গোলামের ঘরের গোলাম, আরেকবার কামড় দিলে তোর মাঙ্গে পাড়া মেরে ধরবো। আমি অশ্লীল ভাষায় গালি দিয়ে তার পশ্চাতে খামচে ধরা হাতটায় আরও চাপ বসালাম। আমি দাঁতে দাঁত পিষে নিজের সব বল প্রয়োগ করতে লাগলাম। এতে ইরফান বাধা দিল না। তার একটা হাত আমার শাড়ির ফাঁকে উন্মুক্ত উদরে, সেখানে বারবার তার ধারালো নখ দিয়ে আঁচড় কেটে দিচ্ছে। অন্যদিকে আমার গলায় পেঁচিয়ে রাখা তার অপর হাতটা সরিয়ে নিল। আর শক্ত বাঁধন থেকে মুক্ত হয়ে ঝটপট ওর দিকে তাকাবো তার আগেই সে আমার স্তনে জোরে জোরে চাপ প্রয়োগ করতে লাগলো। আমি তার পশ্চাতে আরও জোরে খামচে ধরলাম। সে চাপা হেসে আমার বক্ষে আরও চাপ প্রয়োগ করে ঘাড়ে জিহ্বা দিয়ে লেহন করতে লাগলো। একদিকে আমার তলপেটে নখের আঁচড়ে জ্বলছে, আর এদিকে বক্ষে চাপ প্রয়োগের ফলে ব্যথায় শরীর অবশ হয়ে আসছে। এতে ওর পেছন থেকে হাতটাই জোর করে কমে এসেছে। আমি বেশি ব্যথা পাচ্ছি বিষয়টা বুঝতে পেরে ইরফানের হাতগুলোও থামলো। অতপর আমার কানের কাছে তার সিগারেটে পোড়া কড়কড়ে ঠোঁট ছুঁয়ে হাঙ্কি স্বরে বলল, ছ্যা বউ ছ্যা, শেখবাড়ির মেয়ের থেকে এত ছোট লাগে কাজ আশা করিনি। শেষে কিনা স্বামীকে গাড়ি চাপা দিয়ে দিতে চেয়েছিলে? ইরফানের কথা শুনে আমি কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া বন্ধ করে দিলাম। মনে মনে আবার পুরাতন প্রশ্নটা উকি দিচ্ছে। আমি তো ভেবেছিলাম ওইটা জাস্ট অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন ওর কথায় মনে হচ্ছে প্ল্যান। ও তো শিওর না হয়ে কখনো কিছু বলবে না, কিন্তু এটাও সত্যি আমি ওর অ্যাক্সিডেন্ট করাইনি। তাহলে কে করালো? আমি ছাড়া আর কে ওর ক্ষতি করতে চায়? কারই বা এত সাহস ইরফান চৌধুরীর সাথে খেলছে? ভাবনা থেকে ঝটকা খেয়ে বেরিয়ে আসলাম। আমার চোখগুলো বড় বড় হয়ে গেছে। ইরফান আমাকে তার সাথে আরও শক্ত করে চেপে ধরেছে। আমার থেকে অনেকটা লম্বা হয়, পেছন থেকে কিছুটা ঝুঁকে আছে আমার উপর। ও আমার এতটাই সন্নিকটে আছে যার ফলে আমার পশ্চাতে দণ্ডায়মান কিছু অনুভব করতে পারছি। এই মুহূর্তে আমি বাকহারা হয়ে পড়েছি। এদিকে আবার ইরফানের মাদকীয় কণ্ঠস্বর কানে আসে, জান এসব নিয়ে পরে বোঝাপড়া হবে, আগে বেডে চলো। কতটুকু শয়তান মানুষ ভাবা যায়, নিজে জানি এখন ঠিক মতো চলছে না, আর আমাকে এসব কথা বলছে। আমি আচমকা ওকে ধাক্কা মারলাম। হঠাৎ আমার থেকে এটা আশা করেনি ইরফান, ফলে সিটকে পেছনের দেওয়ালের সাথে ধাক্কা খায়। এতে কপালের ব্যান্ডেজ করা জায়গাটা আবারও রক্তে ভিজে ওঠে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। এরই মাঝে আমি এক পা এগিয়ে চেঁচিয়ে উঠলাম, তোর মতো বেহায়া চরিত্রহীন লম্পটকে চামচা দিয়ে মারতে যাব কোন দুঃখে? তুই জানিস তোর মতো কুলাঙ্গারকে দিনের পর দিন সহ্য করছি কেন? এটুকু বলে থামলাম। ইরফানের ভাবমূর্তি এখনো স্বাভাবিক। আমি আরেক পায়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়ালাম। তারপর চাপা স্বরে বললাম, কারণ তোকে আয়োজন করে পুরানোর ব্যবস্থা করছি। আমি চেঁচিয়ে কথাগুলো বলে নিজের সব রাগ ইরফানের উপর ঢেলে দিলাম। আমার রাগে লাল হয়ে যাওয়া চোখের সাথে শান্ত ধূসর বর্ণের মনের দৃষ্টির মিলন ঘটে ক্ষীণকাল। সেটার রীতি অবশ্য আমিই টানি। ইরফানের প্রতি আমার ঘৃণাত্মক চাহনি সরিয়ে বেলকনি থেকে চলে যেতে লাগলাম। দুপা এগিয়ে যেতেই পেছন থেকে হাতে জোরালো টানে ইরফানের বক্ষে গিয়ে পড়ি। আমি চেঁচিয়ে ওঠার আগে ইরফান আমাকে রেলিংয়ের সাথে চেপে ধরে। তারপরে আচমকা আমার ওষ্ঠে হামলে পড়ে। তার কড়কড়ে ঠোঁট আমার কোমল ওষ্ঠভাজে রাজত্ব চালাতে মগ্ন।
তার হাতগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে, বারবার ঠোঁটের ভাঁজে ভাঁজে দাঁত বসিয়ে দিচ্ছে। আমার ওষ্ঠগুলো ব্যথায় জর্জরিত হয়ে গেছে। গত 10 মিনিট ধরে আমি ওর বুকে কিলঘুষি মেরে যাচ্ছি, তাতেও লোকটা দমছে না। অধিক উত্তেজনার ফলে কপালের ব্যান্ডেজটা আরও ভিজে উঠছে। ইরফান এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে আমাকে দম ফেলারও সুযোগ দিচ্ছে না। এবার আমার দম বন্ধ হয়ে আসছে। নিজেকে ছাড়াতে বারবার বৃথা হয়ে দম পুরোপুরি আটকে নিলাম। আমি শ্বাস ফেলছি না বুঝতে পেরেই আমাকে ছেড়ে দিল। ওর থেকে ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। ইরফান জিহ্বা দিয়ে ঠোঁটের আশপাশের অমৃতসুধাটুকু আহরণ করে নিল, তারপর হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে অবশিষ্ট তরলটুকু মুছে নিল। আমি নিজেকে স্বাভাবিক করার আগেই তার কণ্ঠ কানে আসে, এটুকুতেই তেজ কমে গেছে সোনা। আমি চোখ তুলে ইরফানের দিকে তাকালাম। তার ঠোঁটে পৈশাসিক হাসি ফুটে উঠেছে। ইরফান হাত বাড়িয়ে আমার ঠোঁট মুছে দিতে দিতে আবারও বলে ওঠে, উফ, এই ভিটামিনটা প্রতিদিন খেলে 10 দিন আমাকে হাসপাতালে পড়ে থাকতে হতো না। শালে তুমি বড়ই খাটাস, একটা দিনও দেখতে গেলে না। তোমার ঠোঁটের এই ভিটামিন না খেয়ে যদি এখন মরে যেতাম তাহলে কি হতো? তুই মরে গেলে আমার কোন বাল পড়ে যেত? আমি চিবিয়ে চিবিয়ে কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। তবে হ্যাঁ, বেলকনি ত্যাগ করার আগে ইরফানের মেন পয়েন্টে হাঁটু মেরে দিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেলাম। এদিকে ইরফান আমার যাওয়ার দিকে তাকিয়ে গায়ে হাত বোলাতে বোলাতে বলল, উফ জাহাজওয়ালি, তেজ দেখছি আগের চেয়ে বেড়েছে। আজ মনে হচ্ছে তেজ কমাতে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতেই চোখ পড়ে মাহিন আর ইমরানের দিকে। দুজনেই ফর্মাল ড্রেস আপে, মনে হচ্ছে কোথাও বের হবে। ইকবাল চৌধুরী আর ইরহাম চৌধুরী ছাড়া বাকি সকলেই উপস্থিত। আমাকে নিচে নামতে দেখে সকলের দৃষ্টি এদিকে পড়ে। আমার সাথে এখনো মাহিনের পরিচয় হয়নি, তাই কাকি আমাকে মাহিনের সামনে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দিলেন। মাহিন হেসে আমার সাথে নিজের পরিচয় দেয়। আমিও ভদ্রতার খাতিরে মৃদু হেসে নিজের পরিচয় দিলাম। আমাদের কথার মাঝে পেছন থেকে ইমরান বলে, ভাবিজান, আমরা এখন একটু বাইরে যাচ্ছি, এসে আড্ডা দিব কেমন? আমি ইমরানের কথায় হেসে জিজ্ঞেস করলাম, তো দেবররা রাতে কোথায় যাচ্ছে? ইমরান মাহিনকে দেখিয়ে বলে, আপনার দেবরকে জিজ্ঞাসা করেন এত রাতে আমাকে কেন টেনে নিয়ে যাচ্ছে। ইমরানের কথা শুনে মাহিন তার মাথায় গাঁটটি মেরে হেসে বলে, আমি দেবর হলে তুই কে রে? ইমরান বুকে হাত রেখে আমাকে কুর্নিশ করে উত্তর দেয়, আমি জাহানারা ভাবির আদরের ছোট ভাই। তখন মাহিন আরেকটা গাঁটটি মেরে বলে, তাহলে আমি কে? আমি ইমরানের আগে উত্তর দিলাম, তোমরা দুজনে আমার ছোট ভাই। এবার ঠিক আছে? আমার কথা শুনে মাহিন আর ইমরান দুজনেই বুকে হাত ধরে কুর্নিশ করে একসাথে বলে, জি মাতা, এবার ঠিক আছে। আমার সাথে ইমরানের আর বাড়ির সকলের ভালো সম্পর্ক, এটা আগে থেকে সহ্য করতে পারে না নাবিলা চৌধুরী। এখন মাহিনের সাথেও ভাব জমে যাচ্ছে, এটাও সহ্য করতে পারল না। তাই পেছন থেকে মাহিনকে ডেকে উঠল, মাহি বেটা, কোথায় যাচ্ছ? ইমরানকে নিয়ে বললে না তো। নাবিলা চৌধুরীর গলা শুনে মাহিন তাকে হালকা করে কাঁধে জড়িয়ে ধরে বলে, আরে বড় মা, টেনশন করো না এত। অ্যাকচুয়ালি আমি আসায় আমার কিছু ফ্রেন্ড রেস্টুরেন্টে দেখা করতে আসছে, আর এত বছর পর দেশে আসায় তেমন কিছু চিনে উঠতে পারছি না, তাই ইমরানকে নিয়ে যাচ্ছি। কথা শেষ করে হাত ঘড়িটা একবার চোখ বুলিয়ে বলে, এতক্ষণে হয়তো এসে পড়েছে ওরা, আর দেরি করা যাবে না, আসছি। ইমরান চলো। তারপর যাওয়ার আগে আরেকবার আমার দিকে তাকিয়ে হেসে বলে, সম্মানিত বড় ভাবি যান, এসে আমরা সবাই মিলে গল্প সল্প করব, এখন আসছি, টাটা। আমি নাবিলা চৌধুরীকে একবার আর চোখে দেখে মৃদু হেসে মাহিনদের সম্মতি দিলাম। ওরা আর সময় ব্যয় করলো না, ঝটপট চৌধুরী ম্যানশনের সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। এদিকে আমাকে দেখে চোখ উল্টিয়ে সোফায় গিয়ে নুলক চৌধুরীর সাথে বসলো নাবিলা চৌধুরী। আমিও চোখ উল্টে ওনার সামনের সোফায় দাদির সাথে বসলাম। আমি বসতেই দাদি ফিসফিস করে বলে, কিরে নাতবো, সন্ধ্যার পর থেকে তোকে আর আমার নাতিটাকে নিচে দেখলাম না, ঘরে কি দুজনে প্রেম করছিলি? দাদির কথা শুনে ওনার দিকে তাকিয়ে হেসে দিলাম। দাদিও হেসে দিল। এতদিন পর জামাইরে কাছে পাইছো, কেমনে আদর করলো? দাদির কথায় আমি আরো শব্দ করে হেসে দিলাম। আমার হাসির শব্দে সকলে আমার দিকে তাকালো। আমি সেসবে পাত্তা না দিয়ে দাদির মতো করে ফিসফিস করে বললাম, তোমার নাতি শুধু আদর করেনি, আমিও তাকে আদর করে দিয়ে আসলাম। এখন মনে হয় সে সান্ডার তেল লাগাচ্ছে। কথা শেষ করে আরো শব্দ করে হাসতে লাগলাম। আমাদের হাসির কারণ বাকিরা না বুঝলেও দাদি মুখে আঁচল টেনে হাসতে লাগলো। এদিকে হঠাৎ করে আমার কানের কাছে ফিসফিস করে কেউ বলে উঠল, হোয়াট ইজ সান্ডার তেল? আমি দ্রুত পাশে ফিরতেই দেখি নোহা আমার সাথে বসে আমার দিকে ঝুঁকে আছে। এই মেয়েটা কি জিন নাকি? হঠাৎ কখন এসে এখানে বসে পড়লো বুঝতেই পারলাম না। আমার থেকে উত্তর না পেয়ে নোহা আবার প্রশ্ন করলো, বলো না প্রিটিকাল, সান্ডার তেল কি? নোহা এমনভাবে ফিসফিস করে কথা বলছে যা কিচেন থেকে পলি আর কাকিয়াও শুনে ফেলেছে। পলি ঠোঁট টিপে হাসছে, কাকিয়া গলা খাকারি দিয়ে আবার সবজি কাটায় মন দিয়েছে। এদিকে নাবিলা চৌধুরী নোহার বেহায়া কথা শুনে নুলক চৌধুরীর দিকে তাকালো। নুলক চৌধুরী চোখ পাকিয়ে মেয়েকে শাসাচ্ছে।
হচ্ছে, যদিও নোহাকে কেউ কখনো শাসন করে না। নোহার বাবা অনেক বড় বিজনেসম্যান, সাথে নামকরা টেররিস্টও। ওনার একমাত্র মেয়ে নোহা, তাই ওনার আদরের মেয়ের সাথে গলা উঁচিয়ে কেউ কখনো কথা বলে না, এমনকি নোলক চৌধুরীও না। নোহা আমার থেকে উত্তর না পেয়ে সরাসরি তার মাকেই জিজ্ঞেস করে বসলো, ও মম, টেল মি। নলক চৌধুরী আর এখানে এক মুহূর্ত বসলো না, উঠে চলে গেলেন। এই মেয়েকে একটু ভরসা করেন না তিনি? হয়তো একটু পরে এটাও জিজ্ঞেস করে বসবে, সান্ডার তেল দিয়ে কি করে। উনি চলে যেতেই নাবিলা চৌধুরী চলে গেলেন, কারণ উনিও খুব ভালো করে জানেন এই মেয়ের লজ্জা শরম বলতে কিছুই নেই। যে কোনো সময় নাবিলা চৌধুরীকেও জিজ্ঞেস করে বসতে পারে। নোহা কারো থেকে উত্তর না পেয়ে হতাশ হলো, তবে হাল ছাড়লো না মেয়েটা। প্রিটি গার্ল, তুমি কি বেবির সাথে রুমে এতক্ষণ সেক্স করছিলে? নোহার কথা আবারও কিচেন পর্যন্ত পৌঁছে যায়। কাকি অপ্রস্তুত হয়ে পড়েছেন এই বেহায়া মেয়ের কথা শুনে। এদিকে পলি বড়দের সামনে দাঁড়িয়ে থাকতে না পেরে ইতির জন্য দুধ রুমে নিয়ে যাবে বাহানা নিয়ে চলে গেল। আমি এখনো নোহার দিকে হতবিহ্বল হয়ে চেয়ে আছি। কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি স্বাভাবিক হওয়ার আগেই নোহা আরেক কথা ছেড়ে বসলো, প্রিটি গার্ল, আমারও সেক্স করতে ইচ্ছে করছে। বেহায়া চুদা। আমি আর এখানে বসলাম না, উড়ে দাঁড়াতে দাঁড়াতে নোহাকে একটা গালি দিয়ে ইতি রুমের দিকে যেতে লাগলাম। ঘড়ির কাঁটা রাত 11:30 ঘরে। অন্ধকারাচ্ছন্ন রুমটাতে একটা মোমবাতি জ্বালানো, নোংরা মেঝের উপর বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এক কিশোরী। বস্ত্রহীন দেহে শত শত আঘাতের চিহ্ন দৃশ্যমান মোমবাতির হলদেটে আভায়। দেখেই বোঝা যাচ্ছে এটুকু শরীরে কি পরিমাণ অমানবিক নির্যাতন করা হয়েছে। মেয়েটার তেমন জ্ঞান না থাকলেও বারবার শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে, সাথে করুণ গলায় অপরিসীম যন্ত্রণায় গোঙানোর আওয়াজ, যে কারো শরীরে কাঁপন ধরিয়ে দিতে পারবে। কিন্তু বিধ্বস্ত মেয়েটার সামনে যে চারটা পশু বসে বসে মদ গিলছে, তাদের খারাপ লাগা তো দূর, মেয়েটার গোঙানির আওয়াজে নরপিশাচের মতো আনন্দ উল্লাস করছে। চারজন নিকৃষ্ট লোকেরই শরীরের উপরের অংশ উদাম। একটা লোক শেষবারের মতো মদের গ্লাসে একটা শেষ চুমুক দিয়ে হেলে দুলে মেয়েটার কাছে গেল। বাকি তিনজন মদ গিলতে গিলতে উচ্চস্বরে হেসে দিল। তাদের মধ্যে একজন বলে উঠল, কিরে ভাই, সারাদিনই তো মজা নিলে, এখন আবার? ওই লোকটা বিধ্বস্ত মেয়েটার উপর আবারও অমানবিক নির্যাতন চালাতে চালাতে মাতাল স্বরে বলে, কি করব ভাই, এত কচি মাল, খালি খেতে ইচ্ছে করছে। লোকটার কথা শুনে বাকি তিনজন আবারও উচ্চস্বরে হেসে দিল। আরও বেশ কিছুটা সময় পর এই ময়লার স্তূপ পড়া রুমটার দরজার বারবার করাঘাত করে কেউ। বেশ বিরক্ত নিয়ে মেয়েটার উপর নির্যাতন চালানরত লোকটা উঠে আসলো। বিধ্বস্ত মেয়েটার গোঙানির আওয়াজ এখন আর হচ্ছে না, হয়তো সম্পূর্ণভাবে জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছে। নির্যাতনকারী লোকটা প্যান্ট ঠিক করতে করতে অশ্রাব্য একটা গালি দিল, কোন মাদারচোদের কুড়কাড়ানি ভাসছে রে। তারপর বাকি তিনজনের থেকে একজন বকতে বকতে পুরান কাঠের দরজাটা খুলে দিল। তখনই তাড়াহুড়ো করে একটা লোক ভেতরে প্রবেশ করলো। মাতালগুলোকে কিছু বলার আগেই চোখ পড়ে বিধ্বস্ত কিশোরীর উপর। লোকটা ভয়াতুর ঢোক গেলে বলল, ভাই তোরা এটা কি করলি? বস বলেছিল মেয়েটাকে বাইরে চালান দিবে, আর তোরা এর এই অবস্থা করলি। এখন বস আমাদের বাঁচিয়ে রাখলেই হয়। অপর একটা মাতাল কটাক্ষ করে বলে ওঠে, শালা তুইও তো মজা নিছিস, এখন সাধু সাজছিস। কিছুক্ষণের মধ্যে তাদের মধ্যে কথা কাটাকাটি লেগে মারামারি অবধি চলে যায়। তাদের চেঁচামেচি শুনে আরও দুজন ছুটে আসে। তাদেরকে থামিয়ে একজন আতঙ্ক নিয়ে বলে, ওরে বাইঞ্চোদের দল, তোরে পাঠাইছি সবাইকে নিয়ে গাড়িতে তুলতে, আর তোরা এখানে মারামারি শুরু করছোস। সাথে সাথে সকলে ঝামেলা থামিয়ে দিল। একজন আতঙ্ক নিয়ে বলে ওঠে, এখান থেকে সরে যাব মানে? যে লোকটা প্রথমে এসেছিল সেই লোকটা ভয়ে বলে ওঠে, হাই সর্বনাশ, আমি তো ভুলেই গেছি তোদের আসল কথা বলতে। চারজন মাতালি এখন হুঁশে এসে গেছে। একজন বলে, কি হয়েছে তাড়াতাড়ি বল। লোকটার কথা শুনে আরেকজন বলে, আরে ভাই তাড়াতাড়ি কর, বস কল করেছি কিছুক্ষণ আগেই, তিনি এখানে আসছিল, তবে মাঝ রাস্তায় বসের এক ইনফর্মার খবর দিয়েছে আমাদের আস্তানায় খবর পেয়ে গেছে ওই শালা পুলিশ অফিসারটা, আর ওই মাদারচোদ সিআইডিকে ইনফর্ম করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ আর সিআইডি এখানে চলে আসবে, তাড়াতাড়ি মেয়েটারে নিয়ে গাড়িতে তোল। লোকটার কথা শুনে সকলের কলিজায় পানি শুকিয়ে গেল। মুহূর্তেই সকলে সবকিছু গুছিয়ে নিয়ে মেয়েটা সহ গাড়িতে উঠে বসলো। এই স্থানটা একটা পোড়া বাড়ি, তাই এখানে কেউ ভয়ে আসে না। এই সুযোগটাই ব্যবহার করে তাদের ঘাঁটি বানিয়েছিল। যেহেতু লোকালয় থেকে অনেক দূরে, তাই এটাই তাদের অপকর্মের জন্য নিরাপদ আশ্রয় ছিল। সকলে গাড়িতে উঠতেই গাড়ি জোরে ছেড়ে দেয়। একটু আগে মেয়েটার উপরে যে লোকটা নিকৃষ্ট নির্যাতন চালিয়েছে সেই লোকটা বলে, আমার মনে হচ্ছে ওই শালা পুলিশ অফিসারটাই হবে। ইস, কত বড় মিস করে ফেলেছিলাম সেই দিন, আরেকটুর জন্য পায়ে না লেগে গুলিটা বুকে লাগতো। ওই হারামিটার জন্য একটু শান্তি করে মেয়েটার সাথে মজাও করতে পারলাম না। মাতাল লোকগুলোর গাড়িটাই এই এরিয়া থেকে বেরিয়ে যেতেই সেই রাস্তা দিয়ে একটি গাড়ি প্রবেশ করে। তারপর পোড়াবাড়ির সামনে এসে গাড়িটি থামে। সেখান থেকে একে একে নেমে যায় দুজন মেয়ে, তিনজন ছেলে অফিসার। সকলের ফর্মাল ড্রেস আপে থাকলেও একজন সিনিয়র পুরুষ অফিসার সিভিল ড্রেসে।
ওনার পুরো মুখ মাস্ক দিয়ে আবৃত, এমনকি মাথাও একটা ক্যাপ দিয়ে ঢাকা। সকলে ভালো করে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কোনো প্রুফ পায়নি। অবশেষে উপায়ন্তর না পেয়ে সকলে গাড়ির সামনে এসে দাঁড়ালো। মাস্ক পরা লোকটা অতি রাগ বিরক্তি নিয়ে গাড়িতে একটা পাঞ্চ বসিয়ে মুখ দিয়ে আওয়াজ করে, শিট শিট শিট। তারপর একজন লেডি অফিসার এসে বলে, বস ওরা তো মেয়েটাকে নিয়ে পালালো, আই থিঙ্ক এই মেয়েটাকেও দেশের বাইরে চালান করে দিবে। মেয়ে অফিসারের বিপরীতে কিছু বলার আগে আরেকটি পুলিশের গাড়িও হাজির হয় ওখানে। সেখান থেকে কিছু পুলিশ নেমে আসে, তাদের মধ্যে একজন সিভিল ড্রেসে, তিনি পুলিশ অফিসার রাকিব। হালকা কুড়িয়ে কুড়িয়ে এসে মাস্ক পরা লোকটাকে স্যালুট জানিয়ে বলে, বস ওরা কি আবার পালিয়েছে? পুলিশ অফিসারের কথা শুনে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে মাস্ক পরিহিত লোকটা। কিছুক্ষণ নিজের রাগকে কন্ট্রোলে এনে গম্ভীর কণ্ঠে জবাব দিল, পালিয়ে যাবে কোথায় ওরা? একদিন না একদিন সিআইডির হাতে ধরা পড়তেই হবে। সেদিনই এই চক্রের মাস্টার মাইন্ডদেরকে ফাঁসির কাঠগড়ায় তুলব। সেদিন দেখব তারা কিভাবে নিজেদেরকে বাঁচায়। অতঃপর সকলে নিজেদের গাড়ির দিকে রওনা হলো। পুলিশ অফিসার রাকিব গাড়িতে যখন উঠতে যাবে তখনই পেছন থেকে মাস্ক পরিহিত লোকটা বলে, তুমি ছুটিতে ছিলে, তাহলে আজকের মিশনে আসতে গেলে কেন? গম্ভীর কণ্ঠে কানে পৌঁছতে রাকিব পিছনে তাকিয়ে আবারও মাস্ক পরিহিত লোকটাকে স্যালুট জানিয়ে মৃদু হেসে উত্তর করলো, কারণ আজকের মিশনে আপনিও এসেছিলেন, আর আমি বেঁচে থাকতে আপনাকে একা ছাড়বো না কখনো। পুলিশ অফিসার রাকিবের কথা শুনে মৃদু হাসলো মাস্ক পরিহিত লোকটা। তার চোখ দেখে বোঝা গেল রাকিব, তাই তার ঠোঁটের হাসিটাও আরো প্রশস্ত হলো। অতঃপর সিআইডি অফিসারদের গাড়ির পেছনে পুলিশের গাড়িটাও একসাথে বেরিয়ে গেল। এই নির্জন এরিয়া থেকে পেছনে পড়ে রইল অভিশপ্ত পোড়াবাড়ি, যার প্রতিটি কোণে মিশে আছে পাপের ছায়া, অমানবিক নির্যাতনের দাগ আর নির্মমভাবে নির্যাতিতদের হাহাকার।